নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। বাংলাদেশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অরাজক অবস্থা অব্যাহত এবং ইদানিং যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে তা যথেষ্ট মানে চিন্তা ভাবনার বিষয়। প্রতিবেশী হিসাবেও চিন্তা না করে উপায় থাকছে না। বাংলাদেশে শেখ মুজিবের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, আমরা দেখলাম কিভাবে ধ্বংস করা হলো। আমরা দেখলাম যে যারা প্রতিবাদ করছেন তাদেরও অভিযোগ উঠছে, টুটি টিপে ধরা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি ভেসে আসছে যেগুলো যথেষ্ট চিন্তাজনক। একজন মহিলা, তিনি বোধহয় শেখ মুজিবের বাড়ি ভাঙা নিয়ে প্রতিবাদ করেছিলেন, তাকে কিভাবে নিগ্রহের শিকার হতে হলো সেই ছবি দেখে সত্যি সত্যি নিন্দার কোনো ভাষা বলে শেষ করা যায় না। কোন পথে চলেছে বাংলাদেশ, কোন দিকে যেতে চলেছে আমাদের সম্পর্ক এবং আগামীতে আমরা কিভাবে দেখবো বাংলাদেশকে, সে দেশের অর্থনীতি, সমস্ত দিক থেকে সে দেশের সাধারণ মানুষ কি অবস্থায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট শুভ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন সুবীর ভৌমিক এবং রয়েছেন বাংলাদেশের সাংবাদিক সুমি খান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। সোমদা, শুরুতে আপনার কাছে আসি। আমরা অগাস্টের পর দেখেছিলাম যে অগাস্টে যে আন্দোলন হলো, তারপর দেখলাম যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে অনেক ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম। তারপর একটা পরিস্থিতি চলছিল। এই 4-5 মাস 6 মাস পর আবার এই ধরনের পরিস্থিতি আবার শুরু হওয়ার পেছনে কারণ কি? এতটা রোষ মানুষের মধ্যে হঠাৎ এটা এভাবে দেখা যাচ্ছে কেন? সোফিয়া, এ বিষয়ে আমার নিজস্ব একটা ব্যাখ্যা আছে। আমি জানি না সেই ব্যাখ্যাটা কতখানি গ্রহণযোগ্য হবে বা না হবে না, কিন্তু আমার ব্যাখ্যাটা হলো যে 5, 6, 7 আগস্ট যা ঘটে গিয়েছে বাংলাদেশে, সেটা তো সম্পূর্ণ মানে অভূতপূর্ব এরকম ঘটনা আগে কখনো ঘটেছে বলে আমার মনে হয় না। একটা সরকারহীনতা, আইন শৃঙ্খলার কিছু না থাকা, কোনো রকম শাসন না থাকা, যার ফলে যেটা হয়েছে, এবং সেটাকে বাংলাদেশে কেউ কেউ যদি সেটাকে বিপ্লব বলেন, কেউ কেউ যদি গণ অভ্যুত্থান বলেন, যাই বলুন না কেন, সেই সময়টা একটা অরাজক অবস্থা ছিল। কিন্তু তারপরে গত 6 মাস ধরে বিক্ষিপ্তভাবে আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, জবরদস্তি বন্ধ করে দেওয়া হয়েছে, নানান ধরনের বিক্ষোভ মিছিল সেগুলোকে দমন করা হয়েছে। তারপরে আমরা যেগুলো দেখেছি সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষার ভার যাদের হাতে থাকে সেই পুলিশটাকে কমপ্লিটলি ডিফাঙ্ক করে দেওয়া হয়েছে, তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে গুড়িয়ে চুরচুর করে দেওয়া হয়েছে, মনোবল তলানিতে গিয়ে ঠেকেছে। এবং এখনো পর্যন্ত বাংলাদেশের যে 450-র ওপরে যে যতগুলো থানা আছে, এই প্রত্যেকটা থানা কিন্তু 100% ফাংশনাল এখনো পর্যন্ত হয়ে ওঠেনি এই 6 মাস কেটে যাওয়া সত্ত্বেও। এখন প্রশ্ন হচ্ছে যে 6 মাস ধরে মোটামুটিভাবে যে অবস্থাটা চলছিল, হঠাৎ এই 2 দিন আগে এই ঘটনাগুলো কেন ঘটলো? তার একটা ব্যাখ্যা, খুব সরলীকৃত একটা ব্যাখ্যা দেয়া হচ্ছে যে শেখ হাসিনার একটি বিবৃতি, একটি বক্তৃতা, একটি ভাষণ, সেই ভাষণটা নাকি ঘৃতাহুতি দিয়েছে। এতদিন ধরে যেটা আপাত দৃষ্টিতে যেটা শান্ত বলে মনে করা হচ্ছিল বা একটা অর্ডার ফেরত আসছে বলে মনে করা হচ্ছিল, সেইটাতে ওই ভাষণটা, ওই বক্তৃতাটা সেটাকে ফ্লেয়ার আপ করে দিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাই যদি হয়ে থাকে তাহলে এটা এমন নয় যে শেখ হাসিনা এই প্রথম ভারতে থেকে সামাজিক মাধ্যমে একটা বিবৃতি দিলেন, একটা ভাষণ দিলেন। এর আগে অন্তত 3খানা তিনি ভাষণ দিয়েছেন। বিভিন্নভাবে তার পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে, আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নানান ধরনের কথা বলা হয়েছে। তখন হয়নি, এখন কেন হলো? আমি যে ব্যাখ্যাটার কথা, আমার যে ব্যাখ্যাটার কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, বিভিন্নভাবে এই গত 6 মাসে এই যে অন্তর্বর্তী সরকার যেটা রয়েছে, এই সরকারটা চূড়ান্তভাবে বিভিন্ন দিকে ব্যর্থ হয়েছে। তারা অর্থনৈতিক দিক থেকে ব্যর্থ হয়েছে, সামাজিক দিক থেকে ব্যর্থ হচ্ছে, রাজনৈতিক দিক থেকে কোনো রকম ঐক্যমত্য তারা নিয়ে আসতে পারছে না, কূটনৈতিক স্তরে তাদেরকে একটা প্রত্যেক দিন এক একটা করে তাদেরকে সেটব্যাক দেখতে হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ভারতের যে সাহচর্য, সেই সাহচর্যটা এত বছর ধরে, 15 বছর 16 বছর ধরে যেটা পেয়ে এসেছিল, সেইটা পাচ্ছে না। তার কারণ তারা ভারতকে শত্রু বলে মনে করেছে। এবং এই যে অগস্ট বিপ্লব যদি বলা হয়, এই অগস্ট বিপ্লবের মূল সুরটাই ছিল কিন্তু অ্যান্টি ইন্ডিয়া, ভারত বিরোধিতাকে হাওয়া দিয়ে। এবং যেহেতু সেই ভারত আজকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ফর হোয়াট এভার রিজনস, সেটা তাদের মনোপুত হতে পারে, নাও হতে পারে, তারা ডিপ্লোম্যাটিক্যালি সেটা করতে পারে, তার জন্য লড়াইটা কূটনৈতিক স্তরে করতে হবে অবশ্যই। কারণ জবরদস্তি তো কিছু করা যাবে না। যে এগ্রিমেন্টের কথা বলছে, প্রত্যর্পণ চুক্তি,
এক্সট্রাডিশন অ্যাক্ট, সেই এক্সট্রাডিশন অ্যাক্টের ভেতরে এমন ধরনের ধারা তারা রেখে দিয়েছে, হ্যাঁ, সেটাতে হাসিনাকে ফেরত দেওয়ার কোনো বাধ্যবাধকতা ভারতের নেই। এবং হাসিনা যে কাজটা করছেন সেটা তিনি সোশ্যাল মিডিয়ার মারফত বলছেন, যার উপরে কোনো কন্ট্রোল ভারত সরকারের সেই অর্থে নেই। ভারত বড়জোর তাকে বলতে পারে, কারণ আশ্রিতকে বলতে পারে যে আপনি কোনো রকম ভাবে রাজনৈতিক আন্দোলন করবেন না, কিন্তু তিনি রাজনৈতিক আন্দোলন করছেন না। তিনি যা করছেন, তিনি একটা বিবৃতি দিচ্ছেন, তিনি একটা ভাষণ দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়াতে সেই ভাষণটা হচ্ছে। তাহলে এই যে অবস্থাটা হলো, এই যে ৩২ ধানমন্ডি, সেটা তো ওই ৫, ৬, ৭ আগস্টই ভেঙে দেওয়া হয়েছিল, আগুন দেওয়া হয়েছিল। তারপরে যে কাঠামোটা ছিল সেই কাঠামোটা ভেঙে দেওয়া, চতুর্দিকে এই আজকেই দেখলাম আমাদের বন্ধু, ইনফ্যাক্ট আমরা যে স্কুলের থেকে একসঙ্গে পড়েছি, একই সঙ্গে না, যে স্কুল থেকে পাশ করেছিলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সেখানকারই ছাত্র লিটন, যিনি রাজশাহীর যিনি মেয়র, তার পরিত্যক্ত বাড়ি আগেই লুটপাট হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এখন সেগুলো পুরো ভেঙে দেওয়া হচ্ছে এইরকম ধরনের, এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই সমস্ত ভাঙচুর চলছে। এই ভাঙচুরটা আমার ব্যাখ্যায় এই যে সার্বিক ব্যর্থতা, গত ৬ মাসে যে সরকার ওখানে রয়েছে সেই সরকারের সার্বিক ব্যর্থতা, মানুষের বিন্দুমাত্র কোনো সুরাহা দিতে না পারা, বিভিন্ন দিক থেকে অসন্তোষ, দেশের ভেতরে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মানুষের, বিভিন্ন পেশার লোকেদের যে অসন্তোষ, যে দাবি দেওয়া, বিক্ষোভ যেগুলো প্রদর্শিত হচ্ছে, তার মোকাবিলা করতে না পারা এবং কোনো রকম সাশ্রয় দিতে পারা, কোনো রকম নিশ্চিন্ততা দিতে না পারা যে আগামী দিনে আমরা এই জায়গায় পৌঁছবো, আগামী দিনে আমরা এই করছি, এবং যে কাজগুলো তারা করার চেষ্টা করছে বা বলছে তারা করছে, তার আইনগত বা সাংবিধানিক বৈধতা তাদের কতটা আছে, এই নিয়েও প্রশ্ন উঠছে। এর ফলে যে সার্বিকভাবে চতুর্দিক থেকে যে জেরবার হাল যেটা সরকারের, সেইখান থেকে নজর ঘোরানো, এবং সব থেকে বড় যে শত্রু তারা খাড়া করেছে সামনে, যে ভারত এবং হাসিনা, সেই দিকে এই এন্টায়ার অ্যাঙ্গারটাকে ধাবিত করে দিলে তারা দে গেট সাম রেসপাইট ফ্রম দ্য বার্নিং সিচুয়েশন, বার্নিং প্রবলেমস। ১ নম্বর এটা করা। ২ নম্বর করা হচ্ছে যে দেশের অভ্যন্তর থেকে যে দাবিটা উঠছে অতি দ্রুত নির্বাচনে যাওয়ার, যেটা বিএনপি করছে, এবং স্বাভাবিকভাবেই ছাত্র সমাজ যেটাকে সায় দিতে পারছে না, এবং জামাত তারা বলে দিয়েছে যে তারা ইলেকশন কবে হবে বা না হবে তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা তাদের মতন তারা কাজ করছে, তাদের মতন তারা শাখা প্রশাখা বিস্তার করে চলেছে। কিন্তু এই যে রাজনৈতিকভাবে যে বিরোধিতা আসছে, বিশেষ করে সব থেকে বড় রাজনৈতিক দল এখন বিদ্যমান যে রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপির কাছ থেকে যে দাবিটা উঠছে এবং যে বিরোধিতাটা এই সরকারকে করতে হচ্ছে, সেইখানটাতে যদি এই রকম ধরনের ঘটনা ঘটিয়ে ইলেকশনের বা সম্ভাবনা বা দেশের একটা সুস্থিতি বিরাজ করছে সেটা বোঝাবার সম্ভাবনা আরো কিছুদিন পিছিয়ে দেওয়া যায়, যাতে ছাত্ররা আরো কিছুটা বাড়তি সময় পায় তাদেরকে সংগঠিত করার, তারা রাজনৈতিক দল করবে, তারা জানিয়ে দিয়েছে, ঘোষণা করেছে, কবে কিভাবে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। সুতরাং এই সমস্ত কিছু আরো সময় পেতে, আরো ইলেকশনটাকে আরো পিছিয়ে দিতে, এবং সাধারণভাবে সার্বিকভাবে যে মানুষের সুরাহা দিতে পারছে না, মানুষকে নিশ্চয়তা দিতে পারছে না, সেখান থেকে চোখ ফেরাতে এই জিনিসটা করা হয়েছে। না হলে এটা করার এমনিতে কোনো কারণ নেই। এবং আমরা দেখলাম কি, আমরা যা পড়েছি, যা শুনেছি, যা বিভিন্ন সূত্র থেকে যা জানতে পাচ্ছি, যে পুলিশ তো নেই, কিন্তু আর্মির কনভয় সেখান থেকে চলে গিয়েছে, কিন্তু তারা কোনো বন্দোবস্ত নেয়নি, তারা কোনো ব্যবস্থা নেয়নি। এবং আজকে আমরা দেখছি যে অন্যতম আহ্বায়ক, একজন সমন্বয়ক মাহফুজ আলম, তিনি বলছেন যে থামতে হবে, আমাদেরকে কাজ করতে দিতে হবে, আমাদেরকে গড়তে দিতে হবে। আর বাবা, থামতেই যদি হবে তাদেরকে এগিয়ে আসতে বলা হলো কেন? এই প্রশ্নগুলো তো ওঠা উচিত। এই প্রশ্নগুলো উঠছে কি উঠছে না, এগুলো মানে বেসিক ব্যাপারটা হচ্ছে নিজেদের অপদার্থতা ঢাকার চেষ্টা তারা করছে, সরকার করছে, এবং তার জন্য এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যাতে মানুষের নজর ওই দিকে ঘুরে যায়। আবার বেশ কিছুদিন এই নিয়ে তর্ক বিতর্ক চলে, নির্বাচনটাকে আরো কিছুটা পিছিয়ে দেওয়া যায়। আমার ব্যাখ্যা হচ্ছে এইরকমই। সোফিয়া। সুবিরদা, একদিকে দিশাহীনতা, দেশকে কোন দিকে নিয়ে যাবেন, তারা কি সংস্কার করবেন, পাশাপাশি প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা, নিজেদের যে দাবিগুলোকে মানুষের মধ্যে কিছু আবেগকে কাজে লাগিয়ে মানুষকে সেইভাবে সেই দিকে চালিত করার চেষ্টা, এরকম দেখা যাচ্ছে। এই ব্যাপারে আপনার কি মত? সৌম্য যে কথাগুলি বলেছে সেগুলি সবটাই ঠিক বলেছে মানে আমার ধারণা। ফরাসি বিপ্লবের পরে যদি এই বিপ্লব আর ফরাসি বিপ্লবকে তুলনা করাটা মানে একটা চরম মূর্খতার কাজ হবে। তাও যদি এরা দাবি করে বিরাট বিপ্লব, তো ফরাসি বিপ্লবের পরে আমরা দেখেছিলাম রেইন অফ টেরার,
রোবসিয়ারের রেইন অফ টেরার। এখন এই যে রেইন অফ টেরার বা সন্ত্রাসের একটা আবহাওয়া, এটা খুব চিন্তা ভাবনা করে করা হচ্ছে, এটা হুটপাট কিছু হচ্ছে না। কারণ এই যে বাড়ি ভাঙার যে প্রক্রিয়া, একটা বঙ্গবন্ধুর বাড়ি, একটা ধরলাম শেখ হাসিনার একটা বক্তব্যে মানুষ খেতে গিয়ে 32 ধানমন্ডি আক্রমণ করলো, কিন্তু সারা দেশ জুড়ে বিভিন্ন জেলায় সিস্টেমেটিক্যালি ওই দিন থেকে শুরু হয়েছে, এখনো চলছে। যেটা ওই লিটনের কথা বললো, ওই রাজশাহীতে শাহরিয়ার, আবির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সব 71-এর লিডিং ফিগার্স, এদের সব বাড়ি ভাঙচুর করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে। এটা খুব সিস্টেমেটিক্যালি করা হচ্ছে যাতে এই রেইন অফ টেরার বা এই সন্ত্রাস, আওয়ামী লীগ একটু নড়ে চড়ে বসছে, একটু লিফলেট বিলি শুরু করেছে, তার প্রক্রিয়াতেই এটা এমন ভাবে করা হচ্ছে যাতে আওয়ামী লীগ ভুলেও মাঠে নামার কথা চিন্তা না করে। এবং এটা সিগন্যাল বিএনপির জন্য যে তোমরাও নির্বাচনের দাবিতে মাঠে নেব না, নির্বাচনের দাবি টাবি করো, বিবৃতি টিবৃতি দাও, কিন্তু মাঠে যদি নামো তো বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ হয়েছে, তোমাদের প্রতিষ্ঠাতা জিয়া সাহেবেরও কিছু যদি থাকে সেটা আক্রান্ত হতে পারে। ইটস এ সিগন্যাল। এখানে আমি বলবো এটা ডেমোক্রেসি তো না, মবক্রেসি হচ্ছে, মানে রুল বাই মব। এবং এই রুল বাই মবের একটা ধারাবাহিকতা লক্ষ্য করছি ইউনূস সাহেব যখন থেকে ক্ষমতা এসছে তখন থেকে, যেখানে আইনগত ভাবে কাউকে রিজাইন করানো যাবে না, অর্থাৎ সুপ্রিম কোর্টের জজ কি অমুক কলেজের প্রিন্সিপাল, তমুক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সেখানে এই মব পাঠিয়ে দাও, মব গিয়ে ভাঙচুর করবে, হইচই করবে, বাধ্য করবে কাউকে যে তুমি মানে রিজাইন করো। যে দেশে এই মব দিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ চেঞ্জ করে ফেলা যায়, সেটাই এখন একটা চূড়ান্ত প্রতিফলন আমরা দেখছি। যেহেতু এখানে এরা মানে আওয়ামী লীগ একটু নড়ে চড়ে বসার চেষ্টা করছে, আর বিএনপিও একটু নড়ে। ইউনূস সাহেবের ভয়টা কোথায় জানো? ইউনূস সাহেব -2 করতে চান। ইউনূস সাহেব যদি টিকে থাকতে হয়, উনি নির্বাচন না করে টিকে থাকতে হবে। নির্বাচন করলে এই বাজারে ওনার মানে কোনো ক্ষমতায় টিকে থাকার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, এই লোকটা প্রথম থেকেই যদি লক্ষ্য করো, সে নোবেল পাওয়ার থেকে শুরু করে সব ব্যাপারে একটা গোলমালের জায়গা উনি আছেন। হ্যাঁ, উনি অর্থনীতিবিদ, কিন্তু অর্থনীতির জন্য নোবেল পায়নি, যেটা পেয়েছেন অমর্ত্য সেন বা বিনায়ক ব্যানার্জি। হ্যাঁ, এই পিস প্রাইজটা অনেক সময় পলিটিক্যাল, এবং উনিও সেটা বেনিফিশিয়ারি। এই লোক ক্ষমতায় ওনার আসার অভিলাষাটা সেই 2006 থেকে আমরা দেখছি। তখন উনি পার্টি করার চেষ্টা করেছিলেন, করতে পারেননি, কিংস পার্টি। আজকে উনি ক্ষমতায়, ওনার যদি টিকে থাকতে হয় তাহলে ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন বাংলাদেশের যে সংবিধানে হাত রেখে উনি শপথ দিয়েছেন, ওই সংবিধানে কোনো প্রভিশন নেই। কেয়ারটেকার, আবার নতুন করে একটা কোর্ট জাজমেন্ট হয়েছে, কেয়ারটেকার আসে, কিন্তু কেয়ারটেকার হলে তো নতুন করে আবার কেয়ারটেকার করতে হবে, ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে চলতে পারে না। এই ইন্টারিম গভর্নমেন্টের জাস্টিফিকেশনটা দেওয়া হয়েছিল, যেটা পাকিস্তানে বারবার মিলিটারি শাসনটা ক্ষমতা আসলে দেয়, ডকট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনীয়তার তাগিদে। তো সেইটা দিয়ে তুমি 2 মাস 3 মাস থাকতে পারো, এবং তার একটা লিমিটেড ম্যান্ডেট থাকবে যে তুমি ল অ্যান্ড অর্ডারটা কন্ট্রোল করে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করবে। হ্যাঁ, তোমাদের অভিযোগ ছিল যে শেখ হাসিনা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে, ভালো কথা, তোমরা তো ইলেকশনই করতে চাইছো, ইলেকশন ফেসই করতে চাইছো না। শেখ হাসিনা যদি অপরাধ করে থাকে, আর গোলমালে ইলেকশন এর মধ্যে দিয়ে ক্ষমতায় এসে, তোমরা তো ইলেকশনই করতে চাইছো, তোমাদের কি বৈধতা? আর বলছো যে সংস্কার, প্রথমে গল্পটা দেওয়া হলো যে সংস্কার, প্রশ্ন উঠলো যে সংস্কার করার তুমি কি? ইন্টারিম গভর্নমেন্ট কি সংস্কার করবে? ইউ আর নট অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট, তুমি তো নির্বাচিত সরকার না, বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও না। তো তোমার নির্বাচন করে এই বিভিন্ন সংস্কার করার বৈধতা কতটা? আর সংস্কার করার জন্য, বিভিন্ন সংস্কারের জন্য যেসব কমিটি টমিটি হয়েছিল, তারা অনেকে রিপোর্ট দিয়ে দিয়েছে, এখন কেন কিছু করা যাচ্ছে না? ফলে এখন সৌম্য সঠিক কথা বলেছে যে এই সংস্কারের গল্প দিয়ে ইলেকশন দেরিতে হবে, এক্ষুনি করা যাবে না, এটা যখন বাজারে আর খাচ্ছে না, তখন এদের একটা চেষ্টা হচ্ছে একটা ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস ক্রিয়েট করা, যার জন্য ভারতকে ওরা প্রভোকেশন দিচ্ছে। বর্ডারে আমরা দেখেছি নানা রকম বেড়া দেওয়া নিয়ে বিজেপি একটা অ্যাগ্রেসিভ রোল, ভারত ওই ট্র্যাপে এখন অব্দি পা দেয়নি, কোন রকম হেভি রিয়াকশনের দিকে ভারত যায়নি। হ্যাঁ, যাওয়ার সঙ্গত কারণ থাকলেও যায়নি।
তো তারপরে এখন ওরা ডেসপারেট হয়ে গেছে যে একটা ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস, বিরাট একটা গন্ডগোল, ভারত আমাদের খেয়ে ফেলবে ইত্যাদি অমুক তমুক। দেখো সোফিয়া, এই যে একটা কথা বাংলাদেশে অনেকে বলে না ভারত আমাদের খেয়ে ফেলবে, এইগুলি তো কোনো ভিত্তি নেই। হ্যাঁ, ভারত আরেকটা বড় বাঙালি রাষ্ট্রকে এনে এখানে ভারতের নিজের ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে, ডেমোগ্রাফিক ইকুয়েশন, এইসব। যাই হোক, এর মধ্যে আমি যেতে চাইছি না, অনেক কথা তাহলে বলতে হয়, কিন্তু এদের এটা রাজনৈতিক প্রয়োজনীয়তা যে একটা হাওয়া তৈরি করতে হবে যে দেশ বিপন্ন। হ্যাঁ, এবং তার জন্য একটা প্রচন্ড রকম ভারত বিরোধী, আজকে কলকাতা দখল করে ফেলছি, রিটায়ার্ড সোলজাররা বলছে কলকাতা দখল। আরে বাবা, আরাকান আর্মি 2 গজ তোমার টেরিটরিতে ঢুকলে তোমাদের হাওয়া বেরিয়ে যাচ্ছে, এই তো তোমার আর্মি। এই আর্মি কন্ট্রোল করতে পারছে না, সাধারণ মব কন্ট্রোল করতে পারছে না, এই আর্মি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে। হ্যাঁ, তো যাই হোক, কলকাতা দখল করে ফেলবে, নর্থ ইস্ট 7 সিস্টার আলাদা করে, ক্ষমতা থাকলে করে দেখাও না, কিছু একটা করে দেখাও। তো ওগুলি বলে কোনো লাভ নেই। হ্যাঁ, এই আর্মি ডলার পাউন্ড কামাতে পারে ওই ইউএন পিস কিপিং ডিউটি করে, কি ওই হাতির ঝিলের প্রজেক্ট করে কন্ট্রাক্টরের থেকে টাকা খেতে পারে, কিন্তু এই আর্মি আর যাই করুক যুদ্ধ করার আর্মি না। ওকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আর্মি ব্যাপারটা বুঝি। এই জায়গাতে একটা শেষ কথা বলে আমি বলছি যে এখন যে ব্যাপারটা হচ্ছে যে মেয়েরা ফুটবল খেলতে পারে, মানে এখানে ইউনুস আর জামাতের একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, মানে একে এর প্রয়োজন, একে এর প্রয়োজন। ক্ষমতায় টিকে থাকতে গেলে, আওয়ামী লীগ বিএনপিকে চেপে রাখতে গেলে জামাতের হিট পাওয়ার, মাসেল পাওয়ার, ফায়ার পাওয়ার, এগুলি ইউনুস সাহেবের দরকার। জামাত এটা সুযোগ নিচ্ছে, জামাত তার এজেন্ডা করছে, জামাত বিভিন্ন জায়গায় নিজেদের লোকজন বসাচ্ছে, আর্মিতেও তো ওরা চেঞ্জ করার চেষ্টা করছে, জেনারেল ফাইজুর রহমানকে চিফ করার একটা বিরাট চক্রান্ত চলছে। এর মধ্যে আমি বিস্তারিত যাচ্ছি না, কিন্তু এইটা করে একটা নতুন রকমের একটা ইসলামিক রাষ্ট্রের দিকে ব্যাপারটা ঘোরাবার একটা চেষ্টা হচ্ছে, যেন মেয়েরা ফুটবল খেলতে পারবে না, নায়িকারা গিয়ে ডিপার্টমেন্টাল স্টোর ওপেন করতে পারে না। মানে এখানে একটা বাংলাদেশকে একটা তালিবানি আফগানিস্তান টাইপের একটা রাষ্ট্র করার ছক, যেটা জামাতের বহুদিনের মনের অভিলাষা, সেটা ইউনুসকে সামনে রেখে, কেন ইউনুসকে দিয়ে ওয়েস্টকে ঠান্ডা রাখা যায়। নোবেল লরিয়েট, লিবারেল, হোয়াট লিবারেল? হি ইজ হিমসেলফ পেট্রোনাইজিং দিস মবক্রেসি। ইটস রুলড বাই মব, ইটস হিজ ডিজাইন। কেন এটা ছাড়া সে ক্ষমতায় দুদিনও থাকতে পারবে না ইউনুস সাহেব। এই জায়গাতে দাঁড়িয়ে জামাত আর ইউনুসের একটা, ওই ফাস্ট বোলাররা দুদিক থেকে, ডেনিস লিলি, জেফ থমসন যেভাবে অপারেট করে, এটা ওই জামাত আর ইউনুস ওইভাবে একদিক থেকে কপিল দেব বল করছে, একদিক থেকে মনোজ প্রভাকর বল করছে, কি একদিক থেকে ইমরান খান, একদিক থেকে সরফরাজ খান। আর এখানে পাকিস্তানের ভূমিকাটা আমি বলছি না, পরে বিস্তারে বলা যাবে। তবে এই যে বাড়ি ফাড়ি ভাঙার চক্রান্ত, এর আগে আইএসআই এর সাথে এই সব সঞ্চালক, এদের কি বলে, সমন্বয়কদের মিটিং টিটিং হয়েছে, এটা তো নতুন একটা চাকরি না বাংলাদেশে। আমি সমন্বয়ক, ভালো চাকরি, পে স্কেল টেল দরকার নেই, আনলিমিটেড পে স্কেল। হ্যাঁ, তো আমি আর বেশি বলবো না, আমার ছোট বোন অপেক্ষা করছে সুমি খান, ও বলুক, ও আরো বিস্তারে বলবে হয়তো। আমি এখানেই শেষ করব। নিশ্চয়। হ্যাঁ, এই যে কলকাতা আক্রমণ করা, দখল করা, বা এদিক থেকে চিটাগাং দখল করে নেওয়া, এগুলোকে আমরা ছেলে মানুষই বক্তব্য হিসেবেই ধরছি। এবং এই যে একটা অরাজক অবস্থা চলছে দেশে, বাংলাদেশে, সেক্ষেত্রে মানে এই ধরনের সোলজাররা যখন বলছে এইসব ছাত্র ছাত্র বললে আমি গা করবো না, কিন্তু রাওয়া ক্লাব থেকে বেরিয়ে রিটায়ার্ড কর্নেল, মেজর, তারা বলছে আমরা কলকাতা দখল করবো। আরে মিয়া, তোমরা কি আগে আরাকান আর্মি সামলাও, দেখি না গুর্দার জোর কতটা বাস্তব। হ্যাঁ, একেবারেই তারা বলছেন হয়তো কেউ কেউ, বাস্তব পরিস্থিতিতে এগুলোকে নিখাদ এন্টারটেনমেন্ট ছাড়া আর কোনোভাবেই নেওয়া যায় না, এবং নেওয়া হচ্ছেও না। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংবাদিক সুমি খান, আমরা তার বক্তব্য একটু শুনবো। দিদি, আমরা দেখেছিলাম যে অগাস্ট মাসে যে এই আন্দোলন হয়েছিল, তারপর অনেক সাধারণ মানুষেরও সমর্থন ছিল সেদিকে, কিন্তু এখন সাধারণ মানুষের যে দীর্ঘদিন ধরে এই কতগুলো মাস পেরিয়ে গেল, যেভাবে তারা সংস্কার একটা চলছে, কি সংস্কার চলছে, মানুষের একটা মোহভঙ্গ। মানুষ চেয়েছিল যে নির্বাচন হোক যত তাড়াতাড়ি সম্ভব, গণতন্ত্র সঠিকভাবে প্রতিষ্ঠিত হোক, কিন্তু সেখান থেকে মানুষের কি একটা মোহভঙ্গ হচ্ছে। কারণ অনেকেই সমাজ মাধ্যমেও দেখা যাচ্ছে সোচ্চার হচ্ছেন, যদিও তাদের উপর অনেক রকম হয়তো আঘাতও নেমে আসছে। আমরা দেখলাম অভিনেত্রী শাওন, তাকে গ্রেফতার করা হয়েছে, এই ধরনের কিছু ঘটনা ঘটছে। কিন্তু অর্থনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশ ঠিক কি অবস্থা দাঁড়িয়ে, সাধারণ মানুষ কি ভাবছেন?
অনেক ধন্যবাদ আপনাকে, সম্মানিত উপস্থাপিকা, এবং আমার শ্রদ্ধেয় দাদাদেরকে প্রণাম জানাই। সৌম্যদা, পরম শ্রদ্ধেয় দাদা, এবং সুবীর দা, শ্রদ্ধেয় দাদা, এবং যারা দেখছেন দর্শক এবং শ্রোতা। আমি এখানে একটু সৌম্যদাকেও আমি একটু কোট করতে চাই। দাদার অনেক কথার সাথে আমি অনেকটা একমত, অনেকটা সহমত। প্রথমে যেহেতু দাদা বলেছেন, সেখানে আমি একটা কথা বলি যে কোনো আইন না থাকা, না, এই কথাটার সঙ্গে আমি দুঃখিত যে আমি একমত হতে পারলাম না দাদার এই কথার সাথে। কেননা কোনো আইন যদি নাই বা থাকতো, তো তাহলে এখন কি? 5ই আগস্টের আগে যদি কোনো আইন নাই বা থাকতো, এবং যে কথাগুলো নিয়ে ওরা আন্দোলনটা করেছে, মর্যাদা চাই, কোটা বিরোধী আন্দোলন, সেগুলোর তো ভিত্তি ছিল না। যে কারণে আমরা যারা পেশাগত দায়িত্ব পালন করছি, এখনো আমরা যারা পেশাদার সাংবাদিক, আমরা সেই নিউজ, আমি আইএনএস নিউজ করেছিলাম 2023 সালের নভেম্বরে, যখন রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী এসে বলেছিলেন যে হাসিনাকে অস্ট করবার জন্য, ক্ষমতাচ্যুত করবার জন্য একটি আরব বিপ্লবের, আরব বসন্ত, আরব স্প্রিং করবার, ছাত্র অভ্যুত্থান খুব প্ল্যানফুলি করবার একটা কাজ চলছে। এবং সেটা আমি বলবো যে তৎকালীন সরকার, গোয়েন্দাদের চরম ব্যর্থতা। সেটা শুধু এখনের ব্যর্থতা না, আজকে যে এতজন তরুণ বলুন, এতজন, এই যে একটা অসহিষ্ণুতা, জিঘাংসা, কেউ বললো আমি পুড়িয়ে আগুন লাগিয়ে দিলাম, সেটা বঙ্গবন্ধুর 32 নম্বর থেকে, সুধা সদন থেকে শুরু করে, একজন অভিনেত্রীর বাড়ি থেকে শুরু করে, প্রতিজন সংসদ সদস্যর বাড়ি গিয়ে পুড়িয়ে দেওয়া, ফায়দাটা কার হচ্ছে? ওরা কতটা, যারা পুড়িয়ে দিচ্ছে ওরা কি পাচ্ছে, কি করছে? এই যে প্রজন্মগুলোকে আপনারা কতটুকু জানেন আমি জানি না, 5ই আগস্টের পর থেকে প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, প্রাইমারি স্কুলে যেভাবে হামলা করা হয়েছে এবং বাধ্য করা হয়েছে সংখ্যালঘু শিক্ষকদের এবং মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হয়েছে, সেটা এখনো চলছে। একটা জায়গা আমি বলবো যে মৌলিক অধিকার লঙ্ঘনের যে জায়গাটা, আমার হাতে সংবিধানের একটা জাতিসংঘ কর্তৃক ইউনাইটেড নেশনস এর প্রকাশিত আমাদের সংবিধানের ছোট্ট একটা কপি আমি সবসময় সঙ্গে রাখি, যে যেটা আমাদের মুক্তিযুদ্ধের পরপরই 1972 সালে দেশে এসেই, যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে এসে এই সংবিধানটা দ্রুততম সময় প্রস্তুত করেছিলেন, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার সংরক্ষিত হবে। এবং নির্বাচনের যে কথাটা সমুদা বলেছে, এখানে একটুখানি আমি বলি, আমি সূত্রগুলো এনে আপনার কথাতে আসছি। নির্বাচনে প্রতিটি সংগঠন, প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান করা হয়েছে। অনলাইনে এখনো পুরনো নিউজগুলো দেখতে পাবেন, যে কেউ সার্চ করলে আপনারা পাবেন অনলাইনে। তারা অংশগ্রহণ করেননি। এই যে রাজনীতি করলাম, এখানে ভারতে কি হচ্ছে, দল মত নির্বিশেষে বিভেদ থাকবে, মতবিভেদ থাকবে, কিন্তু জাতীয় পতাকা, জাতীয়তা, মাতৃভূমি সম্মানের জায়গায় কেউ কোনো কম্প্রোমাইজ করে না। গান্ধীজির বিরুদ্ধে যারা, নাথুরাম গোডসের পক্ষে যারা, তারা কি গিয়ে গান্ধীজির মর্গ বলুন, গান্ধীজির জাদুঘর বলুন, গান্ধীজির ভাস্কর্য বলুন, গিয়ে কোনো খারাপ কাজ করবে, অথবা গিয়ে ভাঙচুর করে আসবে, অথবা গিয়ে আগুন জ্বালিয়ে আসবে? এই পর্যন্ত তো এই ইতিহাস ভারতবর্ষে কেউ দেখেনি। রাজীব গান্ধীর মর্গ বলুন, দিল্লিতে আমি যেগুলো দেখেছি, বা প্রতিটা স্থাপনা সারা দেশে যা আছে, পরস্পর বিরোধী মত আছে বলে সেই মতের প্রতি জিঘাংসা চরিতার্থ করতে নিশ্চিহ্ন করে দেব, এই জিনিসটা তো ভারতবর্ষের নেই, একটি প্রতিষ্ঠিত দেশ। তারপরে আমি আসছি নেইবারহুডের বিষয়টা, বর্ডার ইস্যুর বিষয়টা। বর্ডারে আমি দীর্ঘদিন বর্ডার নিয়ে নিজে কাজ করেছি, ছিটমহলে আমি নিজে গিয়ে, ছিটমহল যখন হস্তান্তর হয়েছে আমি কাজ করেছি। বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর, শেখ মুজিবুর রহমান মাত্র 3.5 বছর আয়ু পেয়েছিলেন। 55 বছর বয়স হবার আগে, মানে মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন হওয়ার পরে মাত্র 3.5 বছর সময় পেয়েছেন দেশটাকে গড়তে। সেইটুকু সময়ের মধ্যে আইনগত নিরাপত্তা বলুন, সাংবিধানিক নিরাপত্তা বলুন, নাগরিকদের সবকিছু দিয়ে দিয়েছেন, এবং প্রতিবেশীদের প্রতি নেইবারহুডের জায়গাটা সর্বোচ্চ নিশ্চিত করেছিলেন তিনি, যে কারণে ইন্দিরা মুজিব ছিটমহল চুক্তিও হয়েছিল, যেগুলো
1975-এর পরে কোনোটি বাস্তবায়ন হয়নি। এত যে খালেদা জিয়া বলুন, বিএনপি বলুন, জামাত বলুন, অন্যান্য দল সারাক্ষণ শেখ হাসিনাকে দুষছে ভারতপ্রীতি হ্যান ত্যান বলে। ভালো কথা, আপনারা ভীষণ দেশপ্রেমিক, ভীষণ দেশকে বাঁচাতে চান, ভীষণ দেশকে রক্ষা করতে চান, চমৎকার। কেন পুরো সীমান্ত জুড়ে ভারতকেই ফেন্স দিতে হয়, ভারতকেই বেড়া দিতে হয়? ভারতই খরচ করে বেড়াটা দিয়েছে। এখন যখন ভারত যে সীমান্তের যে এলাকাগুলোতে বেড়া নেই, আমার বাড়ির নিরাপত্তা তো আমি বাউন্ডারি ওয়াল দেবই, তাহলে আমি বাউন্ডারি দিতে গেলে আপনার এত জ্বলছে কেন? আপনার এত ভয় কিসের? আপনার এত আতঙ্ক কিসের? সেটা কি এমন নয় যেটা প্রমাণিত হয়েছে বারবার? বাংলাদেশ থেকে জঙ্গিরা এসে বর্ধমানে বোমা বিস্ফোরণ থেকে শুরু করে, বিভিন্ন বোমা হামলা থেকে শুরু করে, বিভিন্ন স্থাপনাতে হামলা থেকে, এবারও অ্যারেস্ট হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের, বারবার পরপর কয়েকজন করে গ্রেফতার করা হয়েছে। আপনি যদি বর্ডারের অন্য প্রান্তে গিয়ে, আপনি প্রতিবেশী দেশে গিয়ে প্রতিবেশী সাধারণ নাগরিকদের ফল ফলাদি চুরি করে আনবেন, গাছের ফল চুরি করে আনবেন, বাড়িতে গিয়ে ডাকাতি করবেন, তারপর আপনি ফেন্স কেটে আপনি গরু, ঠিক আছে, পাচারের, সীমান্ত পাচারের ক্ষেত্রে দুপক্ষের লোকজনই জড়িত সীমান্তে, ভালো কথা। তাহলে আপনি আচরি ধর্ম পরের শেখাও। আমি যদি নিজের নিরাপত্তাটা নিশ্চিত না করে আমি অন্যকে দোষারোপ করব যে না ভারতকে আমি অনেক সুবিধা করে দিয়েছি, নট এট অল। কেউ ভারতকে সুবিধা করে দেয়, কেউ বাংলাদেশকে সুবিধা করে দেয়। আপনাকে একটু থামাচ্ছি, আপনার বক্তব্যগুলো প্রাসঙ্গিক এবং যেহেতু আমাদের আলোচনার সময় তো খুব বেশি না, আমরা কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের আলোচনা শেষ করব। আপনি এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি, সেখানে বাংলাদেশের সাধারণ মানুষ কি ভাবছেন, সেখানকার অর্থনৈতিক ভাবে বাংলাদেশ এখন কোন অবস্থায় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু বলেন। মানে এই ঘটনাগুলো আমরা কম বেশি সবাই জানি, আপনি যেগুলো বলছেন নিশ্চিতভাবে প্রাসঙ্গিক, কিন্তু এগুলো জানি না। ছোট করে যদি একটা কথাই বলি যে সবাই সোশ্যাল মিডিয়াতে সবকিছু এক্সপোজ, সবাই দেখছেন। আমাদের সাংবাদিকদের ঢাকা শহরেই শুধু 1000-এর বেশি সাংবাদিক চাকরিচ্যুত, যে কথা বলছে তারই অপরাধ। এনজিও, এখানে উপদেষ্টারা অধিকাংশই এনজিও, কিন্তু এনজিওরা তো মেয়েদেরকে নিয়ে কাজ করে। আমার দাদা সুবীর ভৌমিক, প্রথিতযশা সাংবাদিক, যেটা বলেছেন যে নারী বিদ্বেষী, সেই তালেবান। আমি যে কথা সূত্র ধরে বলছিলাম যে বঙ্গবন্ধু হত্যার পরে আফগানিস্তানে বাংলাদেশ থেকে এই যে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পরে জামাত আসলো, জামাতকে নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু, জামাতকে উনি বৈধ করে দিলেন, জামাত ইসলামকে। যুদ্ধাপরাধের দায়ে জামাত নিষিদ্ধ ছিল, তিনি বৈধ করেছেন। জামাত ইসলাম আসলো, তাদের আমির গোলাম আজম দেশে আসলেন এবং তিনি সেই একেবারে গ্রাসরুট লেভেলে জামাতকে এবং বর্ডার এলাকায় মাদ্রাসা সব করলেন, ভারত বাংলাদেশ বর্ডারে, এবং সেখানে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র করে তাদেরকে তৈরি করলেন। কাবুলে গেল, লাদেনের 300 জন দেহরক্ষীর 300 জনই ছিল বাংলাদেশি, এবং তারা বাংলাদেশে গিয়ে তালেবান তৈরি করলো। আজকে তৈরি হয়নি তালেবান, সেই থেকেই তালেবান তৈরি হয়েছে। তাদেরকে দমন করার, আপনার আলফা জঙ্গিদেরকে দমন করার চেষ্টা শেখ হাসিনার সময়েই করা হয়েছে সর্বতভাবে, তারা আটকও হয়েছে। 10 বলছিলেন আপনি প্রতিহিংসা, জিঘাংসা, এই বিষয়টা একটু আপনার কাছে আমার জানার ইচ্ছা যে এটা কিন্তু আমরা সবসময় দেখি বাংলাদেশে যখনই ক্ষমতা বদল হয়, ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে দেখা যায় যে অন্য দলের ছোট বড় মেজো সমস্ত নেতা এবং তাদের সমর্থক সবাইকে দেশ ত্যাগ করে চলে যেতে হচ্ছে। এটা যেন একটা ট্র্যাডিশন, এটা চলে, মানে পরপর আমরা সরকার পরিবর্তনের পরপর এরকম ছবি দেখি। কি কারণে এতটা প্রতিহিংসা পরায়ণ অবস্থা কেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে পরমত সহিষ্ণুতার জায়গাটাতে বড় রকমের শূন্যতা হয়েছে। এই যে পরমত সহিষ্ণুতাটা রাজনৈতিক চর্চার একটি অংশ। রাজনীতি করবেন, রাজনীতি করতে গেলে তো পড়ালেখা করতে হবে, অন্যজনের মতকে সমর্থন করতে হবে, ভলান্টিয়ারের মতো বলতে হবে আমি তোমার মতকে সমর্থন না করতে পারি, কিন্তু তোমার মতের জন্য আমি জীবন দিতে প্রস্তুত। সেটা বাংলাদেশে অনুপস্থিত, যে কারণে সুবিরদা যেটা বললেন যে নারীর ক্ষমতায়ন কোনোভাবে হতে দেবে না। নারীকে, এই যে আপনার তেতুল হুজুর নামে খ্যাত ছিল আল্লামা শফি, তিনি বলেছিলেন, তার বিবৃতিটা, তার বিরোধিতা করেছিলেন শেখ হাসিনা, যে এটা কেমন লোক যে সে বলে যে ক্লাস 4-এর বেশি পড়তে হবে না, মেয়েদেরকে দেখলে মেয়েরা হচ্ছে তেতুল, দেখলেই জিভে জল আসবে। সেই হুজুর, সেই আল্লামা হুজুরকে শেখ হাসিনারই মন্ত্রী হাসান মাহমুদ, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্বশেষে, তিনি আল্লামা শফিকে এনে শেখ হাসিনার সাথে
পরিচয় করিয়ে দিলেন এবং তাদের ক্ষমতায়ন করলেন, বিপুল সম্পদ দেওয়া হলো, জমি দেওয়া হলো এবং শেখ হাসিনাকে কৌমি মাতা উপাধি দেওয়া হলো। তাহলে এই যে জঙ্গিদেরকে পুনর্বাসন করার জন্য যে মন্ত্রীরা তৎপর হয়ে সে কাজটা করেছিলেন, এবং আরেকজন সাবেক সেনাপ্রধান যিনি এখন নেই, প্রয়াত জেনারেল জয়নুল আবেদিন, এই যে সেনাবাহিনীর ভিতরে উগ্রবাদ, সেনাবাহিনীর ভিতরে পাকিস্তানপন্থী ভারত বিদ্বেষ, এই যে জিঘাংসাগুলো ছড়ানোর, যেটা আমরা বাইরে থেকে শুনেছি দেখেছি তাদেরই কিছু মানুষজনের থেকে, এবং এই যে জঙ্গিবাদ যারা ওখানে প্রচার করেছে, হেফাজত বলুন, হেফাজতে ইসলামের আমির আল্লামা শফি এবং তার পরবর্তীরা হিজবুত, যাদেরকে 5ই আগস্টের সঙ্গে সঙ্গে জেলখানা থেকে কারামুক্ত করা হয়ে ছেড়ে দেওয়া হয়েছে শীর্ষ জঙ্গিদের, তাহলে তো বিপন্ন হবই আমরা সবাই। বেশ, আমাদের সঙ্গে সৌম্যদাও রয়েছেন। সৌম্যদা, আপনি সুমিতির বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি আপনার কিছু বলার থাকে, এবং পাশাপাশি আমার যেটা প্রশ্ন, যে এই অরাজক অবস্থা কাটার, অদূর ভবিষ্যতে কাটার কোনো সম্ভাবনা কি দেখা যাচ্ছে? আশা রাখার মতো কোনো পরিস্থিতি কি তৈরি হচ্ছে? সোফিয়া, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা প্রথমে বলি খুব সংক্ষেপে। আমি খুব একটা আশাবাদী হতে পারছি না যে অদূর ভবিষ্যতে এই অরাজক অবস্থাটা কাটবে কি কাটবে না। তোমার প্রথম প্রশ্নের উত্তরে বলি যে সুমি, তিনি অনেক বছর তিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থেকে বাংলাদেশে সাংবাদিকতা করছেন, বাংলাদেশকে তিনি যতটা ভালো চিনবেন আমার পক্ষে সেটা ততটা ভালো চেনা তো সম্ভবপর নয়। এবং তিনি যে জিনিসগুলো নারী হিসেবে যে জিনিসগুলো উপলব্ধি করেছেন, নিশ্চয়ই সেই কথাগুলোই তিনি বলেছেন, তার যন্ত্রণার কথাটা বলেছেন। আমার যেটা মনে হয় যে এখন যে অবস্থাটা চলছে, এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো উপায় আমি দেখছি না। তার কারণ ভারত এখনো পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি সেটাকে অবলম্বন করে রয়েছে। ভারতের কাছে এখনো সেই সময় আসেনি। প্রোঅ্যাক্টিভ হওয়ার তো কথা দূরের কথা, ভারত সেভাবে রিয়্যাক্টও করছে না। অনেক যেখানে করার দরকার, যতদিন পরে করা দরকার তার থেকে বেশি সময় নিচ্ছে রিয়্যাক্ট করার ক্ষেত্রে। ভারত কিন্তু অপেক্ষা করে রয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থাটা কিভাবে শেপ নেয়। আমরা এখনো পর্যন্ত যেটা দেখেছি যে আওয়ামী লীগকে মোটামুটি নিশ্চিহ্ন করে দিয়েছে। সুবীর খুবই ভালোভাবে বলেছে যে এটা দিস ইজ আ মেসেজ টু বিএনপি অলসো, যে আওয়ামী লীগকে আমরা এই করেছি, যদি তোমাদেরও আমরা করতে পারবো। তোমরাও যদি বেশি ট্যাফু করো, তোমরাও যদি রাস্তায় নেবে আন্দোলন করো বা এই সরকারকে বিব্রত করার চেষ্টা করো, তাহলে তোমাদের ওই একই পরিণতি আমরা করবো। পারবে কি পারবে না সেটা পরের কথা, কারণ আজকের আওয়ামী লীগের যে অবস্থা, আজকের বিএনপির অবস্থা কিন্তু সেই করুণ সীমার লঙ্ঘন করেনি, ততটা করুণ নয়। তার কারণ তাদের সংগঠন আছে, প্রত্যেকটি জায়গাতে আছে, এবং সেখানে যদি তারা আওয়ামী লীগকে যেভাবে ট্রিট করছে, আজকে যদি এই সরকার বিএনপিকে ট্রিট করতে চায়, তাহলে আরো একটা মারাত্মক ধরনের গৃহযুদ্ধ অপরিহার্য হয়ে উঠবে। আমার ধারণা এটা সুবীর আমার সঙ্গে একমত হবে। দিস ইজ নট সো ইজি ফর দেম টু কন্ট্রোল অ্যান্ড কমব্যাট অ্যান্ড টু থ্রেটেন দ্য বিএনপি ওয়ালা। আজকে যে বিএনপি যে অবস্থায় দাঁড়িয়েছে, কারণ দে আর সেন্সিং পাওয়ার। বিএনপি জানে যে নির্বাচন হলে, আজকে হোক কাল হোক 6 মাস পরে হোক, আমরা ক্ষমতায় আসবো, কারণ তাদের সেই সংগঠন আছে, তাদের সেই আকাঙ্ক্ষাটা আছে। তারা 16 বছর ধরে তারা ক্ষমতার বাইরে, আর রাজনীতিটা তারা করছে পাওয়ার পলিটিক্স, পাওয়ারে আসার জন্য। সেই পাওয়ারটা দে আর সেন্সিং নাও দ্যাট পাওয়ার। এবং সেক্ষেত্রে যদি এইরকম হয়, তাদেরকে জবরদস্তি করে যদি হয়, তাহলে আর একটা রক্তক্ষয়ী এবং মারাত্মক ধরনের গৃহযুদ্ধের মুখোমুখি হবে। আমি একটা জিনিসের অপেক্ষা করছি সোফিয়া, আমি ছোট্ট করে বলে দিই, এর উত্তরটা আমার কাছে এখনো নেই। আমি এই উত্তরটা খুঁজছি যে why the army is mum এখনো পর্যন্ত। ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলার জন্য আর্মির উপর এখনো আছে, and army is a damn failure। অন্তত এই যে গত 2-3 দিন ধরে সারা দেশে যা হয়ে যাচ্ছে, ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার থাকা সত্ত্বেও তারা কিছু করেনি। why army is army shaky? Is there is a tussle amongst the army? সেখানেও কি প্রো ইসলামিস্ট ফোর্স এবং প্রো ডেমোক্রেটিক ফোর্স, তাদের ভেতরে একটা টাসেল চলছে, একটা খুব একটা মানে খুব একটা চার্নিং চলছে ভেতরে। আমি জানি না, সুবীর হয়তো এই ব্যাপারে আলো ফেলতে পারবে। তবে এই সমস্ত জিনিসগুলো দেখে না দেখে, এবং ভারতের 71 সালে যা হয়েছিল, 2 কোটি শরণার্থী তারা চলে এসেছেন, এখনো তো সেই অবস্থাটা হয়নি। ভারতের সীমান্ত যথেষ্ট সেফ এবং ভারত সীমান্ত ওপেনও করে দেয়নি। সুতরাং ভারত
ভারতের কাছে হারাবার কিছু নেই বাংলাদেশের সাহচর্য ছাড়া, যে বাংলাদেশের সাহচর্য 16 বছর ধরে ভারত পেয়ে এসেছে। সুতরাং ভারতের কাছে এটা একটা নতুন বিপদ এবং নতুন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবিলার করার মতন শক্তি ভারতের নিশ্চিতভাবেই আছে। তাদের অর্থনৈতিক বলো, রাজনৈতিক বলো, সামাজিক বলো এবং মিলিটারি পাওয়ার সব দিক থেকেই আছে। সুতরাং ভারত অপেক্ষা করছে যে কোন শেপ কিভাবে নেয় এবং আরো কতদিন সময় নেয় তারপরে, এবং তার মধ্যে থেকে সেই অন্তর্বর্তীকালীন পিরিয়ডে বাংলাদেশের আর্মি কিভাবে এমার্জ করে এইটা আমার দেখার আগ্রহ রয়েছে। সোফিয়া, আমি চাইবো সুবীর যদি এবং সুবি যদি এই বিষয়টা একটু আলোকপাত করতে পারেন। সুবীর দা, বাংলাদেশের আর্মির মধ্যে একটা বড় রকমের গোলমাল চলছে, তার প্রধান কারণ হচ্ছে স্ট্রাকচারাল। 2001 থেকে 6 বিএনপি জামাত ক্ষমতায় থাকার সময় যারা কমিশন হয়েছিল সেসব অফিসাররা আওয়ামী লীগের লোক বা প্রো লিবারেশন এলিমেন্ট মনে করার কোনো কারণ নেই। তাদের রিক্রুটমেন্টে বেগম জিয়ার ভাই, রিটায়ার্ড মেজর সৈয়দ ইস্কান্দার এবং জামাতের কিছু লোকজন বড় ভূমিকা তাদের একটা ছিল। তারা নিজেদের লোক যাতে কমিশন হয় সেটা সুনিশ্চিত করেছে। এখন যে 2001-2-এ কমিশন হয়েছে সে লেফটেন্যান্ট হিসেবে, সে আজকে ব্রিগেডিয়ার। যে 2005-6 কমিশন হয়েছে সে আজকে ফুল কর্নেল। একটা আর্মির অপারেটিং কমব্যাট ফরমেশন হচ্ছে ব্রিগেড অ্যান্ড ব্যাটালিয়ন, যারা যুদ্ধ করে। এই ব্রিগেড অ্যান্ড ব্যাটালিয়নের 80% বেশি ওই 2-একটা গোলাম আজমের ছেলে আজ ব্রিগেডিয়ার আজমির মতো লোককে শেখ হাসিনার আমলে বাদ দেওয়া হয়েছিল, আর্মি থেকে বিতরণ করা হয়েছিল। যাই হোক, সে বলে যে আমাকে জোর করে বিতরণ করা হয়েছে, আমি সোর্ড অফ অনার অমুক তমুক। আজকে বাংলাদেশ আর্মির অপারেটিং কমব্যাট ফরমেশনের মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে যারা মানে আওয়ামী লীগ, প্রো লিবারেশন একদমই ওই এলিমেন্ট না। তাদের মধ্যে 2-1জনকে ইদানিং কালে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল করে রাতারাতি লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। তার মধ্যে জেনারেল ফয়জুর রহমান, যিনি এখন কোয়ার্টার মাস্টার জেনারেল অফ বাংলাদেশ আর্মি। ওনার সাথে আর্মি চিফের একটা বড় রকমের দ্বন্দ্ব চলছে। অন্যদিকে জেনারেল শাহিনুল হক রয়েছেন, যিনি অনেকে আওয়ামীপন্থী জেনারেল বলেন। ইভেন এখন এদের একটা চলছে যে ডিভিশন কমান্ডারদেরকে নিজেদের পক্ষে, ফয়জুল সাহেব নিজে চেষ্টা করেছেন, অনেকেই হয়তো নিজের পক্ষে পেয়েছেন, কিন্তু এখনো সাভারের যে 9 ডিভ যে মঈন খান সাহেব, তাকে নিজের পক্ষে পায়নি। তার জন্য সে এখনো আর্মির ভেতরে পুরোপুরি ক্ষমতা দখল করতে পারে। ওয়াকার সাহেব ইজ মোর অফ এ ডিপ্লোম্যাট দ্যান এ সোলজার। উনি সবাইকে খুশি রাখার চেষ্টা করেছেন গত কয়েক মাস ধরে, সেটা আমরা দেখেছি। আর ওনাকে যখন শেখ হাসিনা ওনার আত্মীয়তার যোগ ধরে আর্মি চিফ করেছিলেন, তখন আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের তরফ থেকেও বলা হয়েছিল যে জেনারেল আকবরের মতো লোকজনকে চিফ করাও, এরা ডিসাইসিভ। ওয়াকার সাহেব ইজ এ স্টাফ অফিসার, হি ইজ নট এন ইন্সপায়ারিং কমান্ডার। হ্যাঁ, তার কমান্ডে লোকজন একেবারে লাভ ঝাপ দিয়ে মাঠে নেমে যাবে মনে করার কোনো কারণ। তাই জন্য সৌম্যের যে কৌতূহল, সেটার উত্তর আমি এইটুকুই বলবো যে বাংলাদেশ আর্মি ইজ এ ডিভাইডেড হাউস, অনেকটা বিভক্ত, তাদের নিজেদের মধ্যে গোলমাল রয়েছে। আর এই ধরনের আর্মি যখন বিভক্ত থাকে, যেটা আমরা বাংলাদেশ আর্মি 76-77-এ দেখেছিলাম, মিউটিনি, কাউন্টার মিউটিনি, ওগুলি এখনো হচ্ছে না। কেন একটা ব্যাপারে জানো তো সৌম্য, বাংলাদেশ আর্মি অফিসার, সোলজার সবাই একমত যে কোনো ভেজাল করো না। কেন ভেজাল করলে ওই জাতিসংঘের ওই পিস কিপিং ডিউটি থেকে বঞ্চিত হয় বা ডলার পাউন্ড কামাইতে পারবে না, এইটা আপনি ভালো বোঝেন। তো এই একটা জায়গার জন্য ওই ধরনের বড় গোলমাল এখনো হয়নি, কিন্তু মানে বাংলাদেশ আর্মির ভিতরে যথেষ্ট টানাপোড়েন চলছে, সেটা আমরা জানি। 2 নম্বর কথা যেটা আমি বলবো, সুবি যে প্রশ্নগুলি তুলেছে, আর্মি এখন খুব ডিসাইসিভ ফ্যাক্টর। আর্মি একটা মিনিমাম সাপোর্ট যদি না থাকতো, তাহলে রাষ্ট্রপতিকে এতদিনে এই মবক্র্যাটরা, এটা তো ডেমোক্র্যাট না মবক্র্যাট, এই মবক্র্যাটরা এতদিনে চুপ্পু সাহেবকে ফেলে দিতেন রাষ্ট্রপতিকে। হ্যাঁ, বিশেষ করে রাষ্ট্রপতি যখন বলেছে আমার কাছে শেখ হাসিনার রেজিগনেশন লেটার নেই, ওদের একটা সন্দেহ হয়েছে যে এটা একটা চক্রান্ত শেখ হাসিনার ফেরত আনার। আর উনি শেখ হাসিনার মানে আওয়ামী লীগেরই লোক, পুরোপুরি আওয়ামী লীগের লোক, ওনাকে বসানো হয়েছে, আওয়ামী লীগেরই নমিনি উনি ছিলেন ফর প্রেসিডেন্ট। তো যাই হোক, এই জায়গাতে একটা মিনিমাম সাপোর্ট আছে বলে উনি এখনো টিকে আছেন। কেন? ওয়াকার সাহেব একটা জিনিস বুঝতে পারছেন, রাষ্ট্রপতি যদি না থাকে, নতুন রাষ্ট্রপতিকে যদি এরা বসিয়ে দিতে পারে, এই মবক্র্যাটরা, ইউনুস এন্ড কোম্পানি, ইউনুস এন্ড গম,
তাহলে কিন্তু রাষ্ট্রপতি না থাকলে কিন্তু ওয়াকার সাহেবেরও কালকে চাকরি, উনিও ওই একটা কোথাও রাষ্ট্রদূত টুত করে ওনাকে ভাগিয়ে দেওয়া হবে এবং ফয়জুর উইল বি দ্য আর্মি চিফ, আমি এটা লিখে দিতে পারি। এই জায়গাটা আজকে সুমি যে খানিকটা মানে ক্ষোভ বিক্ষোভ বলছিল যে শেখ হাসিনার উপরে আমাদের অনেকেরই এই ক্ষোভ আছে যে বাবা যেই হেফাজতকে পে দিয়ে জেনারেল আকবর ঘরে ঢুকিয়ে দিয়েছিল 2013-তে, সেখানে গিয়ে এই আল্লামা শফিদের সাথে হমনক করে তুমি কওমি মাতা হয়ে এদেরকে আবার একটা লেজিটিমেসি দিলে, এগুলি তো শেখ হাসিনা এই গন্ডগোলগুলি করেছে। আরবি তো জেনারেল আকবর জেনারেল মুজিবদের মতো লোককে জায়গাতে না বসিয়ে ওনার আত্মীয়, তাই উনি জেনারেল ওয়াকারকে বসিয়েছেন। আজকে ওয়াকার কেমন দারুণ সার্ভিস দিয়েছে, আপা আপনি আসেন, আপনি দেশে থাকলে ভেজাল হবে বলে আপাকে প্লেনে তুলে দিয়ে আপার জানটা বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আপাকে ক্ষমচ্যুত করা। যাই হোক, এই জায়গাতে আরেকটা বড় ব্যাপার বলার খুব দরকার, যে প্রশ্নগুলি উঠেছে তার পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে এখানে আমেরিকা কি ভূমিকা নেবে। ইন্ডিয়া এখনো কিছু করছে না, ইন্ডিয়া ওয়েট এন্ড ওয়াচ করছে। তার একটা বড় কারণ হচ্ছে ইন্ডিয়া একটা সময় বাংলাদেশে আমেরিকার সাথে পাঞ্জা করতো, যেটা 2013-14-তে আমরা দেখেছি। ড্যান মোজেনার সাথে পঙ্কজ সরণ প্রায় হাতাহাতি হয়ে যায়, এরকম একটা অবস্থা। আমাদের রাষ্ট্রদূত পঙ্কজ সরণ, ড্যান মোজেনা আমেরিকার রাষ্ট্র। আজকে যে কোনো কারণে হোক, চায়না ফ্যাক্টর, নানা হোক কারণে আমেরিকার সাথে আমাদের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, ডাইরেক্টলি আমেরিকাকে চ্যালেঞ্জ করে যে তোমরা বাংলাদেশে যা করছো এটা আমরা মানি না। ওই জায়গাতে বোধহয় ইন্ডিয়া নেই, ইন্ডিয়া চাইছে আমেরিকাকে আস্তে করে নিজের লাইনে আনতে। তো এখন এই যে 13 তারিখ মোদীজি যাবেন এবং ট্রাম্পের সাথে ওনার বৈঠক হবে, এবং ইতিমধ্যেই ট্রাম্পের কিছু লোকজন ইঙ্গিতবহ কিছু কিছু মেসেজ দিয়েছে যে তারা হয়তো যেটা বাইডেনের আমলে রেজিম চেঞ্জ অপারেশনে আমেরিকার যে ভূমিকা ছিল সেটা হয়তো সমর্থন করবে। আমি এরকম দু একজনকে চিনি, আমার বান্ধবী লিসা কার্টিস হয়তো আগামী দিনে আমার সাথে একসাথে ফেলো ছিল, আগামী দিনে হয়তো ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাউথ এশিয়ার পয়েন্টস পার্সন হবে। এদের মধ্যে একটা ব্যাপার ট্যাপার আছে। আর ট্রাম্প একটা জিনিস জানে, এটা উনি একজনকে বলেছিলেন, তার নাম আমি এখানে করছি না, কিন্তু আমি জানি মানে ফর এ ফ্যাক্ট, যে জিজ্ঞেস করেছিলেন, ও ইউ আর ফ্রম বাংলাদেশ, ওয়ার ইজ দ্যাট মাইক্রো ফাইন্যান্স গাই, হি ওয়ান্টেড মি ডিফিটেড, হি ওয়াজ ফান্ডিং হিলারি। তো ট্রাম্প কিন্তু এটা জানে যে ইউনুস মিয়া তার হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের তহবিলে টাকা পয়সা দিয়েছেন, এবং ন্যাচারালি ট্রাম্প বিগ ট্রাম্প ও যে টাইপের লোক, ও মানে ইউনুস মিয়ার যে জামাই আদরটা হচ্ছিল আমেরিকাতে এই ক্লিন্টন এরা ক্ষমতায় থাকার সময়, এই জিনিসটা হবে না। এবং এর থেকে যদি আরেকটু বেশি কিছু হয় তাহলে কিন্তু সমস্যায় পড়বে। এর জন্যই এই নানা রকম মানে টেরার ট্যাকটিক, যে উই কন্ট্রোল দ্য কান্ট্রি, তোমরা কেউ কিছু করতে পারো না, আমরা পেরিয়ে দেশ লাইনে ফেলে দেবো। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মানুষ, এটা কিন্তু অনেক সময় দুর্বলতার লক্ষণ। সাপও যখন মনে করে যে তাকে মেরে ফেলা হবে, ছোবলটা বেশি হয়। তো এই জায়গাতে আমার মনে হচ্ছে এই যে এক্সট্রাঅর্ডিনারি অ্যাগ্রেশন, একেবারে এর বাড়ি জ্বালিয়ে দাও, তার বাড়ি জ্বালিয়ে দাও, সারা দেশে তাণ্ডব সৃষ্টি করো, মহাপ্রলয়ের আমি নটরাজ হয়ে এসছি। তো ওই জায়গাটা কিন্তু অনেকটা দুর্বলতার থেকে, নার্ভাসনেস থেকে হচ্ছে, যে কি জানি আগামী দিনে আমার গদি টদি থাকবে। তো এই ভয়টা একটা রয়েছে যে আমেরিকা কি করে, ওয়েস্ট কি করে, ইউ কি করে, সব মিলিয়েই নানা রকম ভাবে বাংলাদেশের অর্থনীতি এদের উপর নির্ভরশীল। বাংলাদেশ তো আর চীনকে গার্মেন্ট এক্সপোর্ট করে না, ওয়েস্টে করে। তো সব মিলিয়ে কিন্তু অর্থনীতির যে প্রশ্নটা তুমি তুলেছিলে, আমাদের পার্শ্ববর্তী দুটো দেশ, এক বার্মা, দুই বাংলাদেশ, মায়ানমার, প্রচন্ড অর্থনীতির অবস্থা খারাপ। মায়ানমারে আমরা দেখছি যারা সৈন্যদের বেতন দিতে পারছে না দেখে সেনাবাহিনী থেকে লোকজন পালিয়ে যাচ্ছে, বিরোধীদের জয়েন করছে, যার ফলে একটার পর একটা রাজ্য বেদখল হয়ে যাচ্ছে সামরিক জুনটা। বাংলাদেশেও কিন্তু এখনো ওই অবস্থা হয়নি যে আর্মিকে বেতন দিতে পারছে না, কিন্তু সার্বিকভাবে অর্থনৈতিক যে অবস্থা, জিনিসপত্রের দাম যে জায়গায় গিয়ে ঠেকেছে। তোমার একটা ছোট্ট ঘটনা বলি, বাংলাদেশে আমার এক ভাগ্নি আছে, দোকান ছিল, বলতো হ্যাঁ ছাত্রলীগ নিয়ে অনেক কথা বলা হয়, আওয়ামী লীগ নিয়ে অনেক কথা বলা হয়, আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের ছেলেরা আসতো, বলতো আপা ভালোই তো ব্যবসা করতেছেন, তা আমাদের একটু দেখেন থাকেন। বলে 500 টাকা দিতাম, একটু চা কফি খাওয়াই দিতাম, পুলাবান খুশি হয়ে চলে যেত। এখন বলে আমার 2 লাখ টাকার মাল ছিল মামা, সব লুট করে নিয়ে চলে গেছে। দিস ইজ দ্য ডিফারেন্স। যে আওয়ামী লীগের আমলে বাড়াবাড়ি যে হয়নি তা না, কিন্তু এখন যেটা হচ্ছে লাগামহীন একটা ব্যাপার। এতে সাধারণ মানুষ যাদের অনেক আশা ছিল যে ইউনুস সাহেব একটা বিরাট কিছু করে ফেলবে, তারা বুঝে গেছে এসব কিচ্ছু হবে এবং তাদের অবস্থা দিনকে দিন আরো খারাপ হবে।
ওই যেটা পাকিস্তানে হয়েছে, পাকিস্তানে আমার এক ছোট বোন বলে না, ঈদ কা দিন ভি গোশত নসিব নেই হোগা। তো বাংলাদেশ কিন্তু ওইদিকে যাচ্ছে। পাকিস্তান প্রীতি যেটা দেখছি আমরা, এটা বাংলাদেশকে আমি আশা করব, কেন পাকিস্তান জাহান্নামের জায়গা আমার কিছু আসে যায়, বাংলাদেশ আমাদের একটা ইমোশনাল জায়গা। বাংলাদেশ যাতে পাকিস্তানের অবস্থা না হয় এটা মানে মনে প্রাণে কামনা করি। কিন্তু ইউনুস মিয়ারা যতদিন থাকবে এরা কিন্তু এটাকে একটা পাকিস্তান সব দিক থেকে বানিয়ে ছাড়বে, শুধু নারী অধিকারের প্রশ্ন না, অর্থনীতির ব্যাপারেও সেই জায়গায় যাবে। তো ফলে এইটা একটা সাংঘাতিক বিপদ আমাদের জন্য। কারণ একটা দেশের বাংলাদেশ, আমি এটা মনে করি যে ইন্ডিয়ার জন্য শক্তিশালী, অর্থনৈতিক ভাবে সব দিক থেকে শক্তিশালী বাংলাদেশ ইজ ইন আওয়ার ইন্টারেস্ট। বাংলাদেশের লোকের হাতে টাকা থাকলে তারা এসে কোথায় খরচ করে? চলো মিয়া ক্যালকাটায় যায়, এই কলকাতায় এসে খরচ করে। আর যদি সেই টাকাটা না থাকে তাহলে ওরা ইলিগেল ইমিগ্রেন্ট হিসেবে, অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে এখানে ঢুকবে, যে মিয়া চাকরি দেবেন দেখি, হ্যাঁ, এখানে লেবার মার্কেট আন্ডার কাট করবে, নানা রকম টেনশন সৃষ্টি হবে। তাই জন্য ইট ইজ ইন আওয়ার ইন্টারেস্ট বাংলাদেশ শুড বি স্ট্রং ইকোনমিক্যালি, পার্টিকুলারলি মানে অর্থনীতির দিক থেকে স্ট্রং হবে। সেটা যদি না হয়, যেটার কোনো লক্ষণ আমরা ইদানিং দেখছি না, এখন দেখছি না, তাহলে আমাদের জন্য একটা সমূহ বিপদ। বাংলাদেশের সমস্যাটা কিন্তু বর্ডার ক্রস করবে, হ্যাঁ, জঙ্গি থেকে আরম্ভ করে ইলিগেল মাইগ্রেন্ট থেকে সবাই ক্রস করবে। কেন দেশে খাবার না থাকলে জঙ্গি পানাও বাড়বে, খাবার না থাকলে লোকে অন্য জায়গায় পালিয়ে এসে চাকরি পাওয়ার চেষ্টা করবে। আর ফট করে তো কেউ মালয়েশিয়া যাবে না, যাদের টাকা আছে যাবে, তার কোথায় আসবে? সরব যায়, পাশে যায়, মুর্শিদাবাদ যায়, মালদা যায়, এখানে আসবে। অনেকগুলো কারণেই বাংলাদেশের অস্থিরতা ভারতের দুশ্চিন্তার কারণ। সুবিধি, আপনার কাছে আসি, যে এই মুহূর্তে নির্বাচন মনে হচ্ছে না এক্ষুনি সম্ভব, মানে বাংলাদেশের সামনে এখনো অনেকটা লড়াই বাকি। সবশেষে আপনার বক্তব্য শুনতে চাইব। ধন্যবাদ। আমি দাদা সৌম্যদা এবং সুবীর দাদার কথার একেবারে একমত হয়ে আমি একটা জিনিস বলছি, যে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। যেখানে জিডিপি শেখ হাসিনার সময় 8.5 8.9 পর্যন্ত উঠেছিল, জিডিপি এখন 1.5 এর নিচে। মোর দেন 300 গার্মেন্টস ফ্যাক্টরি, যেখানে আমার সঙ্গে ফ্লাইটে যতজনের দেখা হয়েছে বেশিরভাগই হচ্ছে কি বাংলাদেশে ফেরার পথে ওনারা গার্মেন্টস এর জন্য যাচ্ছেন। বাংলাদেশের কটন ওয়ার্ল্ডে বেস্ট বলা হয়। আমি ইউরোপ আমেরিকায় যতগুলো আমি শোরুমে গেছি, ওখানে আমি সবখানে দেখেছি আউটলেটে মেড ইন বাংলাদেশ। আপনি যে কোনোখানে দেখবেন এতটা ডিমান্ড। সেই গার্মেন্ট ফ্যাক্টরি গুলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো জিঘাংসার বশবর্তী হয়ে। কোনোটার মালিক আওয়ামী লীগের এমপি বা মন্ত্রী ছিল, বা এসে যা কিছু ছিল, সালমান এফ রহমান যা যা করেছেন, ওনার উপর ক্ষুব্ধ ছিল মানুষ। ওনার শেয়ার বাজার অসম্ভব রকমের দুর্নীতি এবং ভয়ানক রকমের অপরাধমূলক তৎপরতার কারণে। কিন্তু ওনার যে ফ্যাক্টরিটা বেক্সিমকো গ্রুপের, এই যে ওখানে মোর দেন 60,000 স্টাফ ছিল, তাদের ভবিষ্যৎ কি? এই যে একটা মানুষ অপরাধ করছে, তার সাজা হবে সাজার গতিতে, কিন্তু তার কর্মকর্তা কর্মচারীগুলো প্রতিষ্ঠানগুলোতে যে ধস নামিয়ে দিল। আনোয়ারুল আলম চৌধুরী বিকেএমইএ সভাপতি, তিনি গত সপ্তাহেও বলছেন, বারবার বলছেন, কয়েকদিন আগে উনি বলেছেন যে এইভাবে ব্যাট বাড়ানো হচ্ছে, সুদের হার। আমাদের প্রধান উপদেষ্টাকে উনার 50% সুদ নেন বলে গ্রামীণ ব্যাংকে দরিদ্র নারীদের থেকে, ওনাকে কিন্তু সুদি ইউনুস বলে চেনে সবাই। তিনি এসে সুদের হার সব বাড়িয়েছেন, শুধু ওনার গ্রামীণ ব্যাংকের ট্যাক্স ফ্রি করে দিয়েছেন 5 বছরের জন্য। এই যে সাধারণ মানুষের উপর চাপটা বাড়ানো হলো, যাদের রোজগার নাই। একজন দিনমজুর কান্নাকাটি করছে যে আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে, আমার বউ বাচ্চাদের খেতে দিতে পারছি না। এই অবস্থাতে আজকে অর্থনীতির যে ধস নেমেছে, কোন রকম রোজগার, ব্যাংক লুট করা হয়েছে। আপনি যদি মিডিয়া দেখেন, 5 তারিখের পরদিনই আপনার ইসলামী ব্যাংকে ছাত্র দলের একজন নেতাকে ধরা হয়েছে, যে ব্রাশ ফায়ার করেছে, 4 জন ইনজুর্ড হয়েছে ব্যাংক লুট করার জন্য। এস আলমের মালিক, যে সর্বোচ্চ সুবিধা পেয়েছিল গত 15 বছরের মধ্যে, উনি যেহেতু দেশের বাইরে, উনি কি করলেন, ছাত্র দলের এখন যেহেতু বিএনপি ক্ষমতা, ভাবলেন যে ওকে আমি টাকা দেবো, প্রচুর টাকা দেবো, তুমি যা চাও দেবো, বা কোনো কিছু ডিল হয়েছে যে তুমি কি গুলি করে ইসলামী ব্যাংক আবার ইসলামের দখলে আনো। এই যে চর্চাগুলো, এই যে ভয়ঙ্কর রকম
মারাত্মক চর্চাগুলো আমাদের দেশের অর্থনীতিকে ধস নামিয়েছে। প্রশাসন বলুন, কোনো প্রশাসন নেই, কারো হাতে ক্ষমতা নেই, যখন যার দরকার হাত পায়ের রক কেটে দিচ্ছে, যা জামাত আগেও করেছে এখনো করছে। ব্যবসায়ীদের, আপনি প্রথম আলোর পত্রিকা অনলাইনে গেলেই দেখবেন চট্টগ্রামে শিবিরের ক্যাডাররা, জামাতের ক্যাডাররা এবং ছাত্র দলের কিছু ক্যাডার চাঁদা চাইছে এবং চাঁদা না দিলে সাথে সাথে গুলি করে দিচ্ছে, এরকম কিন্তু ছবি দিয়েছে সঙ্গে সঙ্গে চকবাজার বিভিন্ন এলাকায়। এবং যে রিপোর্টার করেছে শিবলি, ও আমার ছোট ভাইয়ের, এটাই চিত্র আমাদের সামনে। প্রচন্ড, আপনি যে কথা বলছেন একদমই ঠিক, যে সামনে কোনো ভবিষ্যৎ সেভাবে সেই ভবিষ্যতের আলো কিছু দেখা যাচ্ছে না, চরম অরাজক অবস্থা চলছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা ভরসা রাখবো মানুষের শুভ বুদ্ধির ওপর। মানুষ নিশ্চয়ই তাদের পরিস্থিতি একটা জিনিস সোফিয়া শুধু বলি, ভারতের কাছে এখনো, কারণ ভারতবর্ষ আজকে ভারতের নাগরিকরা পৃথিবীর সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে গিয়ে তারা তাদের যোগ্যতায় মেধায় তারা প্রতিষ্ঠিত এবং তারা সেখানে দায়িত্ব পালন করছেন। ভারতের এখনো আমি বলবো যে আমরা প্রত্যাশা করি সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ প্রতিবেশী হিসেবে আরেকটু যদি ওনাদের পক্ষে সম্ভব হতো, ভারত সরকারের পক্ষে যদি সম্ভব হতো, এবং আমার শ্রদ্ধেয় দাদারা আছেন, শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিকরা আছেন যারা প্রতিনিয়ত বলে যাচ্ছেন এই বিষয়গুলো, যা আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে সাহস দেয়। তো এই বিষয়গুলো আমরা আশা করব এখনো যে ভারত সরকার, কারণ ধ্বংস হয়ে গেলে এখনো মনে রাখতে হবে বাংলাদেশ দিয়ে 10 লাখ অস্ত্র পাচার হচ্ছিল ভারত ধ্বংস করার জন্য, বাংলাদেশেই আলফা জঙ্গিরা আশ্রয় পেয়েছিল। সুতরাং ভারতের নিরাপত্তার জন্য কিন্তু বাংলাদেশকে নিরাপদ রাখা অত্যন্ত জরুরি এবং অপরিহার্য। আমরা সেটা আশা করব খুব দ্রুত হস্তক্ষেপ কিছু একটা হবে। অনেক ধন্যবাদ সৌম্যদা, সুবীরদা এবং সুমিদি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আশা করব যে এই অশান্তির মেঘ কেটে যাক, আমাদের ভাই বোন যারা রয়েছেন বাংলাদেশে তাদের জীবনে শান্তি ফিরে আসুক, সুস্থ জীবন, সুস্থ গণতান্ত্রিক পথে ফিরুক বাংলাদেশ। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন। ভালো থাকবেন, নমস্কার।